মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান মানবে না জনগণ। 11 দলীয় ঐক্যের হুঁশিয়ারি। গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে রাজধানীতে সমাবেশ কাল। আগামী 3 দিন ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা জানালো পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর্জেন্টিনার সামনে আছে নকআউট পর্বে ওঠার সুযোগ। মেসি ঝড় সামাল দিতে মরিয়া অস্ট্রিয়া। 2 ফ্রেন্ডলি ম্যাচে জয় নেই আলবিসেলেস্তাদের। বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশটিতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন তিনি। সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সফরের কেন্দ্রবিন্দুতেই ছিল দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার কূটনৈতিক উদ্যোগ। সোমবার সকালে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রায় রাজধানী পুত্রজারা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদারা পুত্রা ভবনে আসেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। তাদের অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লাল গালিচায় স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেয়া হয় গার্ড অব অনার। এরপর শুরু হয় দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিস্তৃত আলোচনা। উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার দ্রুত চালু, অনিয়ম কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ও তুলে ধরেন। Regularization of illegal workers and repatriation of the detained Bangladesh, if possible. দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified and sustainable repatriation to Myanmar. রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি সমর্থন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। নিজের বক্তব্যে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা, আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। Of course, through our common effort to try and work in influence to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh, also here, and to engage through the good offices of the foreign minister, through ASEAN mechanisms, to engage with the Myanmar authorities to resolve part of the issue. এরপর রাষ্ট্রীয় ভোজসভা ও মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের পর 5 দিনের সফরে চীনের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার শ্রমবাজার, শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়াতে হবে যাতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট চলছে সেই সংকট সমাধানে তারা কাজ করতে চান। হাবিব রহমান, ওয়ান নিউজ, মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের আরও তথ্য নিয়ে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন হাবিব রহমান। হাবিব, প্রধানমন্ত্রীর সফরে আর কি কর্মসূচি আছে জানাবেন। আর কিছুক্ষণ আগে মালয়েশিয়ার সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ব্রিফ করেছেন, তারা কি বলেছেন ব্রিফিংয়ে আমাদেরকে জানাবেন।
ইশতিয়াক, প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘন্টা সফর শেষ হয়েছে। তিনি এখন কুয়ালালামপুর বিমানবন্দরের দিকে রওনা দিয়েছেন কিছুক্ষণ আগে। বিকেল 5:30টায় তার ফ্লাইট রয়েছে। এখান থেকে তিনি সরাসরি চায়না চলে যাবেন এবং আপনারা জানেন যে চায়নায় 5 দিনের একটি রাষ্ট্রীয় সফর রয়েছে, সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে মূলত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বেশ কয়েকটি বৈঠক হয়েছে এবং সেখানে সবচেয়ে বড় বিষয় যেটি শ্রমবাজারের যে গুরুত্ব, সেই গুরুত্বটি তুলে ধরা হয়েছে এবং যে সংকট চলছে, বাংলাদেশ থেকে শ্রমিকরা কেন আসতে পারছে না, কি কারণ, সেই সংকটগুলো কোথায় বা কিভাবে সমাধান করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অনুরোধ করেছেন খুব দ্রুত যেন এই সংকটটির সমাধান হয় এবং বাংলাদেশের শ্রমিকরা যেন খুব দ্রুত বাংলাদেশে এই মালয়েশিয়ায় কাজের জন্য আসতে পারে। পাশাপাশি তিনি আরও বলেছেন যে এই আজকের এই এবং প্রেস সংবাদ সম্মেলনে যেটি বলা প্রেসে সংবাদ সম্মেলনে যেটি বলা হয়েছে সেটি হলো যে মাহাদি আমিন যেটি আমাদেরকে জানিয়েছেন যে দুই দেশের মধ্যে যে সন্ত্রাসবাদ বিষয়গুলো রয়েছে, সেই সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ একসাথে কাজ করতে চায়। পাশাপাশি সংস্কৃতি কিভাবে উন্নয়ন করা যায় দুই দেশের মধ্য দিয়ে এবং হালাল যে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যর ক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতি নিয়েও কথা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিভাবে বাংলাদেশে এর বিনিয়োগ বাড়ানো যায় এমন নানা ধরনের বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশি প্রবাসীরা যারা এই মালয়েশিয়ায় বসবাস করেন তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি আপনারা বলেন আমাদেরকে, প্রধানমন্ত্রী এই সফর যে সংকটটি ছিল মূলত শ্রমবাজার নিয়ে, মনে হচ্ছে কি দীর্ঘদিনের এই সংকটটি দূর হবে আজকের এই সফরের মধ্য দিয়ে? অবশ্যই অবশ্যই। এটা তো আপনারা জানেন যে আগের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের কারণে, তাদের বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে শ্রমিক বাজার বন্ধ হয়ে গিয়েছিল। সেই শ্রমিক বাজারটা আমরা খুবই ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে, যাতে দুই দেশে আলাপ আলোচনা করে স্বল্প খরচে দেশের প্রবাসীরা আসতে পারেন এবং একটা দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা হতে পারে, সেটার জন্যই আমরা কথাবার্তা বলছি। আমাদের ধারণা এবং আমরা মনে করি যে এই সমস্যার সমাধান হবে। বিনিয়োগের ক্ষেত্রে কি মনে হচ্ছে, বাণিজ্যের ক্ষেত্রে যে আলোচনা হয়েছে? আপনারা তো বাণিজ্য করেন, ব্যবসা করেন এখানে। আজকে তো 5টা সিরিজ মিটিং হলো এবং তার উপরে আমাদের মাহাদি আমিন সাহেব একটা প্রেস ব্রিফিং করেছেন। আমরা অনেক দূর পর্যন্ত এগিয়েছি মাত্র 18 ঘন্টার এই সফরে। যদিকার সফরে এতগুলো মিটিং শেষ করার পরেও আজকে 5টা বাইলেটারাল বিজনেস টক হলো এখানে। আমাদের অনেকে ছিলেন এখানে, আমার সিনিয়র সহসচিব সেও এখানে উপস্থিত ছিল। আপনি দিতে পারেন মাইক্রোফোনটা, সেখানে আমাদের সেক্রেটারি সাহেবকে দিতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটা সুবিধা হবে এখন? অ্যাকচুয়ালি আমি ওই মালয়েশিয়া ট্রেড কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে বলছি। সুবিধা কী হবে সেটা? সুবিধা হবে বাংলাদেশের সাথে যে ট্রেড গ্যাপটা আছে, সেই ট্রেড গ্যাপটা নিরসনের জন্য যত মিনিমাইজ করা যায় সেটার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে প্রস্তাবনা দিয়েছেন। বাট এর প্রেক্ষিতে আমাদের আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যেন যত দ্রুত সম্পন্ন হয় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এর মাধ্যমে মালয়েশিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলো, যেরকম পেট্রোনাসের সাথে মিটিং হয়েছে, এয়ার এশিয়ার সাথে মিটিং হয়েছে, সবচেয়ে বড় গাড়ি কোম্পানি প্রদুয়ার সাথে মিটিং হয়েছে এবং আরও 2টা বড় গ্রুপ অফ কোম্পানিদের সাথে তাদের মিটিং হয়েছে। এবং আল্লাহর রহমতে যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সেটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এবং সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের সেটা সম্পন্ন হবে। যেটা বলছিলেন যে শুধুমাত্র শ্রমবাজার নয়, বাণিজ্যের ক্ষেত্র, মুক্তবাজার অর্থনীতি যেটি, সেই মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্র অনেকটাই গুরুত্ব বহন করবে আজকের এই সফরটি। সব কিছু মিলে বাংলাদেশি প্রবাসী এখানে যারা রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করছে, শ্রমিক যারা রয়েছেন, তারা বলছেন যে সামনের সময়ে তাদের যে সংকট, সেই সংকটটি এই সফরের মধ্যে দিয়ে হয়তোবা কেটে যাবে। ইশতিয়াক, ধন্যবাদ হাবিব। মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী সফরের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাবিব রহমান। প্রস্তাবিত বাজেটে সরকারের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকলেও বাজেট প্রণয়নে এবারও প্রচলিত ধারা অনুসরণ করা হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। সকালে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে সিজিএস আয়োজিত দ্য ফিসক্যাল কম্পাস শীর্ষক আলোচনায় তারা এসব কথা বলেন। তারা বলছেন, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত ও ব্যবস্থাগত অপচয় কমাতে বাজেট প্রণয়নে প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার। একই সঙ্গে এনবিআর এর পুনর্গঠন, রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে আরও সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। বাজেট প্রণয়নে গতানুগতিক কৌশল থেকে বেরিয়ে সংস্কারমুখী ও ফলভিত্তিক পরিকল্পনার আহ্বান জানিয়েছেন আলোচকরা। তাদের মতে আন্তর্জাতিক সেরা চর্চার আলোকে এনবিআরকে আরও স্বাধীন ও দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। পাশাপাশি অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। 9,38,00,000 করোড় টাকার আমার বাজেট, তার মধ্যে 6,04,000 কোটি টাকার
এনবিআর রেভিনিউ। কেন এত এনবিআর রেভিনিউর উপর চাপ পড়বে? সরকার বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু ডেমোগ্রাফিক মেটার্স, এই ফ্যামিলি প্ল্যানিং এর জায়গাটায় গুরুত্বের সাথে এখনো বিবেচনা করছে না। আমরা জনমিতিক লভ্যাংশ অর্জন করতে পারবো না বাল্য বিয়ের মতো বিষয়কে অ্যাড্রেস না করতে পারলে। আমরা বলি হচ্ছে যে বিগেস্ট বাজেট, কিন্তু এটা জাস্ট এ নাম্বার। পুরো বাজেটের খরচটা ধরছি, তার সাথে কিন্তু এটা হচ্ছে 13.6%। গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে আগামীকাল রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। একথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকার ব্যর্থ হলে জনগণ চুল পরিমাণও ছাড় দেবে না। সোমবার রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 36 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। এ সময় তিনি অভিযোগ করেন, দেশের পররাষ্ট্র নীতিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। এছাড়া সীমান্তে অস্থিরতা সৃষ্টির পেছনে প্রতিবেশী রাষ্ট্রের নানা ষড়যন্ত্র রয়েছে। এ বিষয়ে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জাতীয় নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। সীমান্ত হত্যা হয়, পশ্চিম হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই। ফলে স্বাধীনতার হুমকির মুখে দেশের ভিতর উত্তেজনা তৈরিরও অপচেষ্টা চলছে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 11 দলীয় ঐক্য আজকে সরকারের কাছে দাবিও জানাচ্ছে। আমরা জনগণের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আগামী 3 দিন ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান। রাজধানীর পানি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রধান সব নদ নদীর পানি আপাতত বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে, যা আগামী 3 দিন অব্যাহত থাকবে। আগামী 72 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এসব এলাকায় গত 7 দিনে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগামী 10 দিনে অর্থাৎ 23 জুন থেকে 2 জুলাই পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং সংলগ্ন ভারতের উজানে ভারী বৃষ্টিপাত সহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। আগামী 3 দিন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং এই সময়ে বিপদসীমা অতিক্রম করে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি একটি ঝুঁকি রয়েছে। এর ফলে মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুর জেলার নিম্নাঞ্চল আক্রান্ত হতে পারে। একই সাথে দেশের প্রধান নদ নদী ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 5 দিন পর্যন্ত অব্যাহতভাবে বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 5 উপজেলার সীমান্ত এলাকায় পানি উঠেছে। বিভিন্ন স্থানে ভাঙনের ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাদুকাটা, মাহারাম, রক্তি ও পাঁচলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে ভারতের গজলডোবা ব্যারেজের 20টি গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টিতে কুড়িগ্রামের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর পাহাড়ি ঢলের কারণে সিলেটের সাদা পাথরে পর্যটকদের ভ্রমণে দ্বিতীয় দিনের মতো সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারতের গজলডোবা ব্যারেজের 20টি গেট খুলে দেওয়ার পর কুড়িগ্রামের প্রধান নদ নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নদীর পানি বাড়ার কারণে চরাঞ্চলের নিচু জমিগুলো দ্রুত তলিয়ে যাচ্ছে। আমন মৌসুমের আগের সময়ে আবাদ করা পাট, ভুট্টা, চীনাবাদাম ও মরিচ ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক এলাকায় ঘরবাড়িতেও পানি ঢুকতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার অধিকাংশ নদ নদীর পানি বাড়লেও এখনও কোনো পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি। তবে উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ সদর ও ছাতকের সীমান্ত এলাকা দিয়ে ঢলের পানি নেমেছে। এসব এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও দোকানপাট প্লাবিত হয়েছে। তাহিরপুর সীমান্তে লাউরের গড় থেকে বাগলিছড়া পর্যন্ত পাহাড়ি ঢল নামছে। এই সীমান্তের চারাগাঁও ছড়া ভরাট হওয়ায় পানি সীমান্তের বাঁশতলা, চারাগাঁও, মাঝহাটি, জঙ্গলবাড়ি, সংসারপাড়, কলাগাঁও, বাজারহাটি, লালঘাট গ্রামে নেমেছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের ডুবন্ত সড়ক 2 ফুট পানির নিচে রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ভাঙনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাদুকাটা, মহারাম, রক্তি, পাটলাই নদী দিয়ে বিপদসীমা অতিক্রম করে ঢলের পানি নামছে। রাস্তা আমাদের বুড়ো নৌকা দিয়ে আইসি, রাস্তা বাড়ি ঘরে পানি গোরদার নষ্ট হয়ে গেছে। আর ও আমরা রাস্তাঘাট বুড়ো হইলে খেল বাচ্চা কাচ্চা স্কুলও যাইতে পারে না, পড়তে পারে না। রাস্তায় মারা ধরে লিছে, মারছে কোনো মারিছে, আডুমা নিয়ে গেছে রাস্তা। এদিকে পাহাড়ি ঢলের কারণে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে পর্যটকদের ভ্রমণে দ্বিতীয় দিনের মতো সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাদা পাথর এলাকার পানির উচ্চতা বেড়েছে। এতে পর্যটন স্পটটির বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে সব পয়েন্টেই যমুনা নদীর পানি বাড়ছে। আর পানি বাড়ার সাথে সাথেই সিরাজগঞ্জ সদর ও চৌহালি উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। রবিবার বিকেলে সদরের বাহুকা এলাকায় হঠাৎই যমুনা নদীর তীর রক্ষা বাঁধের 30 মিটার বিলীন হয়েছে নদীগর্ভে। ভরা বর্ষার আগেই ভয়াল রূপ ধারণ করেছে যমুনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে গত 1 সপ্তাহ ধরে বাড়ছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। আর পানি বৃদ্ধির ফলে নদীর প্রবল স্রোতে চর অঞ্চল সহ বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি সিরাজগঞ্জ সদর, চৌহালি উপজেলার চর অঞ্চল ও অরক্ষিত এলাকাগুলো। রবিবার বিকেলে সদর উপজেলার বহুকা এলাকায় হঠাৎই ভাঙন দেখা যায় তীর রক্ষা বাঁধে। এ সময় নদীর তীর রক্ষা বাঁধের প্রায় 30 মিটার এলাকা মুহূর্তেই বিলীন হয়ে যায় নদীগর্ভে। আর জিও টিউব এবং জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলছেন, ভাঙনের ফলে হুমকির মধ্যে রয়েছে বাহুকা, ইটালি, গাজারিয়া, ভেওয়ামারা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। নদীগর্ভে ফসলি জমি ও বাড়িঘর বিলীন হওয়ায় চরম আতঙ্ক বিরাজ করছে নদীপাড়ের মানুষের। একবার তো ভেঙে গেছে, এটা তো আছে, যা আছে এও তো আবার থাকতেছে না। বাড়িঘর ধর অনেকে আসছিল, ভেঙে চুরে গেছে। আমরা ভয় ভাই, এটা ভাঙলে আমরা থাকবো মনেরা, ডামারা, গজারা, টেবুল বেড়া, সরা, দোল, বাগবাড়ি এগুলা ভেঙে যাবো। ঘুম নেই তো, কখন মানে ভেঙে যাইতে কাম ভেঙে গেলে আমরা যা থাকবো কোথায়? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। কাজে সরকারের কাছে আবেদন যাতে দ্রুতভাবে নদীর কাজটা পুরো দমে করে। ভাঙন দেখা দিলে দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত করা হয়েছে জানিয়ে স্থানীয় ইউপি প্রশাসনিক কর্মকর্তা বলেন, ভাঙন পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। হঠাৎ করে এই ভাঙন শুরু হয়েছে এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে। তো যেভাবে ওনারা কাজ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সবসময় তৎপর রয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বলছেন, জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভাঙন নিয়ন্ত্রণে আনা হয়েছে, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষ যেন আতঙ্কিত না হয়, আমরা সঙ্গে সঙ্গে কাজ করতেছি এবং এই ক্ষতিটার পরিমাণ যাতে বৃদ্ধি না পায় এই জন্য আমরা এটা কাজ চলমান রয়েছে। পুরো এলাকাটাই আমরা সার্ভে করতেছি, যেহেতু পানি এখন বৃদ্ধি পাচ্ছে, যদি কোথাও এরকম গভীরতা সৃষ্টি হয় যাতে ভাঙার আগেই যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। বারবার এমন ভাঙন আতঙ্কে না থেকে যমুনায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি যমুনা পাড়ের মানুষদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বন্যার বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রাশেদুল ইসলাম। রাশেদ, বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর এই যে হঠাৎ করে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ নিয়ে? কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের যে নদ নদীর যে হঠাৎ পানি বৃদ্ধির বিষয়, আমরা জানি যে গত কয়েকদিন থেকেই ভারতের যে পাহাড়ি ঢল এবং সেই সাথে
আজকে গতকাল রাতেই কিন্তু ভারতের যে গজলডোবা যে ব্যারেজ আছে সেই গজলডোবা ব্যারেজ কিন্তু 20টি কপাট খুলে দেওয়ার কারণে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রামের নদ নদীগুলোতে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের যে রাজারহাট উপজেলার যে তিস্তা পয়েন্ট, সেই তিস্তা পয়েন্ট এইটিকে বলে কালীরহাট। তো এখানে কিন্তু এই যে চরগুলো, বিস্তীর্ণ যে চর দেখা যাচ্ছে সেই চরগুলো কিন্তু ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে, যেখানে ভুট্টা ক্ষেত ছিল। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এই চরা অঞ্চলের প্রায় ভুট্টা, চীনাবাদাম, তারপর হচ্ছে মরিচ ক্ষেত, এই সমস্ত ফসল কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। আপনাকে জানাই যে কুড়িগ্রামের 4 শতাধিক চরাঞ্চলের মধ্যে এই সমস্ত চরের কিন্তু প্রধান যে আয়ের উৎস কৃষকদের সেটি হচ্ছে ভুট্টা, চীনাবাদাম, তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ, এই সমস্ত আপনার ফসলের মধ্য দিয়েই কিন্তু কৃষকরা এখানকার তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আজকের যদি আমি একটু পানি বৃদ্ধির একটু পরিসংখ্যান আপনাকে জানাই যে কুড়িগ্রামের আজকে কিন্তু সকাল থেকেই ব্রহ্মপুত্রে যে নদ আছে সেখানে 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং ধল্লার মধ্যে কিন্তু 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে এই তিস্তার যে এই পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত পানি হ্রাস পেয়েছে 5 সেন্টিমিটার। এবং আপনাকে জানাই যে কুড়িগ্রামের যে দুধকুমোর নদ আছে সেখানে 1 সেন্টিমিটার সকাল থেকে পানি বৃদ্ধি পেয়েছে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পানির এই স্তর এখন এই অবস্থায় রয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানাই যে কুড়িগ্রামের 16টি নদ নদী আছে, যার মধ্যে অন্যতম ধল্লা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমোর, এই 4টি নদীর পানি এখন অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র তিস্তা এবং দুধকুমোর আজকে পানি কিছুটা হ্রাস পেয়েছে। তবে ব্রহ্মপুত্রে এবং ধল্লায় যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এতে কিন্তু নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি। আপনাকে একটু বিষয় জানাই যে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী 24 ঘন্টা এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে কুড়িগ্রামের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোর বিশেষ করে প্লাবিত হবে, এতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হবে, এমনটি বলছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। অন্তত এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। রাশেদ, আপনাকে ধন্যবাদ। বন্যার বিষয়ে জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে রাশেদুল ইসলাম রাশেদ। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। দুই দলই নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। ডালাসে ম্যাচ শুরু হবে রাত 11টায়। বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ার পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আলবিসেলেস্তারা। লক্ষ্য আরেকটি জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এদিকে অস্ট্রিয়াও সহজ প্রতিপক্ষ নয়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে জয় তুলে নিয়েছে ওরা। সংগঠিত ফুটবল, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং মাঝ মাঠে লড়াইয়ে শক্ত অবস্থান নিয়ে তারা আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আর্জেন্টিনার আক্রমণ ভাগের দিকে থাকবে তাদের সবচেয়ে বড় অস্ত্র। তবে অস্ট্রিয়ার রক্ষণ ভাগ ভাঙতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দুদল এর আগে শুধুমাত্র ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছে, তাও 1980 আর 90 সালে। দুইবারের দেখায় অবশ্য কোনোবার জয় পায়নি আর্জেন্টিনা। এক ম্যাচ হয়েছে ড্র আর এক ম্যাচে জয় তুলে নিয়েছে অস্ট্রিয়া। সেই হিসেব নিকেশে এবারই প্রথম লিওনেল মেসিদের বিপক্ষে প্রথমবার মাঠে নামবে ওরা। এই ম্যাচে জয় পেলে গ্রুপ পর্বের শীর্ষস্থান আরও মজবুত করতে পারবে আর্জেন্টিনা। নকআউট পর্বের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে আলবিসেলেস্তে। আর অস্ট্রিয়ার জন্য এটি হতে পারে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করার বড় সুযোগ। ফারজানা জাহান প্রিয়া, ওয়ান স্পোর্টস ডেস্ক। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। দুপুরের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে
এফটিএ কার্যকর হলে মালয়েশিয়ায় বাড়বে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা, তৈরি হবে রপ্তানি বাড়ার সুযোগ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আবারও স্বাগত দুপুরের বুলেটিনে। রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় ইটের আঘাতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন। গত 9 জুন রাত 1:15টার দিকে পূর্ব শেওড়াপাড়া দিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন রাফি। আগে থেকে ওঁত পেতে থাকা একজন তাকে থামার সংকেত দেয়। না থামলে আরেকজন চলন্ত মোটরসাইকেলে ইট ছুঁড়ে তাকে আঘাত করে। এরপর ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে হামলার মূল অভিযুক্ত মোহাম্মদ পারভেজকে আটক করা হয়। একই ঘটনায় ফয়সাল ওরফে কালু এবং আনোয়ার হোসেন বাবুকেও আটক করা হয়। পুলিশের দাবি, পূর্ব শত্রুতার জেরেই হামলা চালানো হয়েছে। হামির উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামির উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 52 জনে। সকালে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসক জানান, গত 1 জুন হামির উপসর্গ নিয়ে 7 মাস বয়সী শিশু হাসপাতালে ভর্তি হয়। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে 24 ঘন্টার ব্যবধানে হামির উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে 17 শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 47 শিশু। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 97 শিশু। হাসপাতাল কার্যক্রম চালু এবং একাডেমিক অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের প্রতিবাদে আজও শাটডাউন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত একাডেমিক ভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। সাধারণ শিক্ষার্থীরা বলেন, গত বছরের 15 এপ্রিল থেকে লাগাতার আন্দোলন চলছিল। পরে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় আন্দোলন তুলে নেন শিক্ষার্থীরা, কিন্তু দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে তারা। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আজকের দাবিটা যতটুকু না আমাদের একান্ত, তার চেয়ে বেশি হচ্ছে আপনাদের, কারণ অধিকারটা আপনাদের নিজেদের আদায় করে নিতে হবে। চালু করার অনুমোদন পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অবকাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও আমাদেরটা চালু হচ্ছে না। মাননীয় সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী সবার কাছে আকুল আবেদন আমাদের এলাকার পক্ষ থেকে যে আমরা মেডিকেলটা অতি দ্রুত চালু করে দেওয়ার লাগে। হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে। এর আগে শাহজালালের মাজারে আয় ব্যয়ের হিসাব চেয়েছিলেন তিনি। তার বক্তব্য ছিল, মাজারে কোটি কোটি টাকার আয় ব্যয়ের কোনো স্বচ্ছ হিসেব নেই। ধারণা করা হচ্ছে মাজার নিয়ে এমন অবস্থানের কারণেই তিনি প্রভাবশালীদের চক্ষুশূল হয়েছেন। এছাড়াও অবৈধ পাথর উত্তোলন বন্ধ করেও অনেকের রোশানলে পড়েন সারোয়ার আলম। দায়িত্ব নেয়ার পর পাথর উত্তোলন বন্ধ এবং শক্ত হাতে হকার উচ্ছেদ সহ নানা কারণে আলোচনায় ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। তবে সবশেষ শাহজালালের মাজারের সৌন্দর্য বর্ধনে পরিকল্পনা মন্ত্রণালয়ের 30 কোটি টাকার এক মেগা প্রকল্প নিয়ে তার অবস্থান ছিল বেশ শক্ত। এই প্রকল্পে সরকার 25 কোটি আর সিটি কর্পোরেশন দিয়েছে 3 কোটি টাকা। বাকি 2 কোটি টাকা দেবার কথা মাজার কর্তৃপক্ষের, কিন্তু সেই টাকা দিতে অপারগতা জানায় মাজার কর্তৃপক্ষ। এতেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রশ্ন উঠে, মাজারে বছরের পর বছর ধরে দান করা বিপুল অর্থ কোথায় যায় আর কিভাবে তা ব্যয় করা হয়? মাজারে আসা ভক্ত আশিকেনরাও জানেন না তাদের দানের টাকা কোথায় যায়। আপনার আমার টাকা দিয়ে এটা করছে ওই মাদ্রাসা এই মাদ্রাসা, এই পাবলিক এখানে গিয়ে বসতে পারে না। টাকা মানুষের সামনে এটা বন্টন হোক। 40 বছর আগেও আমরা যেমলা দেখছি ওই রকম আছে। এ নিয়ে মাজার কর্তৃপক্ষের কাছে আয় ব্যয়ের হিসাব চায় জেলা প্রশাসন। এরপরই এ নিয়ে অস্বচ্ছতার চিত্র সামনে আসে। কয়েক দফা আলোচনা করে মীমাংস না হওয়ায় দান বাক্স সিলগালা করে দেয় প্রশাসন।
প্রশাসনের এমন হস্তক্ষেপকে অযাচিত দাবি করে একে আদালতের অবমাননার শামিল বলছেন মাজারের এই খাদেম। এখানে জেলা প্রশাসকের কোনো কিছু নাই, এখানে অফ স্টেজের কোনো কিছু নাই, এবং ঢাকা হাইকোর্ট থেকেও আছে। উনি সরাসরি আদালতকে, এবং নিম্ন আদালত না, হাইকোর্ট উচ্চতর আদালতকে অবজ্ঞা করে। জেলা প্রশাসক জানায় কয়েক দফা চেষ্টা করে দান অনুদানের সুনির্দিষ্ট হিসাব পায়নি প্রশাসন। এখন থেকে মাজারের টাকা ব্যক্তিগতভাবে কাউকে ভোগ করতে দেয়া হবে না। মসজিদ, মাজার, মাদ্রাসা এখানে যে পাবলিক যারা দান করেন এই দানের হিসাব রাখতে হবে। নাম্বার 1, এই আয় এবং হিসাব ব্যয় হিসাব অবশ্যই রাখতে প্রত্যেক প্রতিষ্ঠানকে, সেটা যেখানে মাজার হোক না কেন, মসজিদ হোক না কেন। মসজিদ বা মাজারের কোনো ব্যক্তির যেন আয়ের উৎস বা জীবিকার উৎস না হয়। স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানালেও প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ। মাজারের যে হিসেব নিকেশের ব্যাপারটি, সেটির ব্যাপারে স্বচ্ছতা থাকা উচিত, ট্রান্সপারেন্সি থাকা উচিত, এবং কে কি দিচ্ছেন, কে কি পাচ্ছেন এই তথ্যটুকু কারোরই জানা নেই, এটি জানার অধিকার সবার আছে। দায়িত্ব নেয়ার পর সিলেট শহরকে হকার মুক্ত করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। এই হকারদের কাছ থেকে মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি হতো বলে মত অনেকের। এছাড়াও তার এই সময়ে সিলেটে অবৈধভাবে শত শত কোটি টাকার পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। তাই শুধু মাজার নয়, হকার ও পাথর সিন্ডিকেটের প্রভাবেও তাকে সরিয়ে দেয়া হতে পারে বলে মনে করছেন সিলেটবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। গাজীপুরের শ্রীপুরে পাথার ইন্দ্রাপুর সড়ক সংস্কার প্রকল্প ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরিকল্পনায় ছিল ভারী যানবাহন চলাচলের উপযোগী করে নির্মাণ হবে সড়কটি, তবে বাস্তবে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। 2.25 কিলোমিটার দীর্ঘ এই সড়কের স্থায়িত্ব কতদিন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথার ইন্দ্রাপুর সড়কে চলছে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ। আর 1,35 লাখ টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। তবে কাজের শুরু থেকেই ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, সড়কে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের। শুধু তাই নয়, দুই পাশ রক্ষায় অতি নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এতে খুব অল্প সময়ে ইট সরে সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। এই সমস্ত রাস্তা বেশি দিন টিকবে না, অল্প কয়েকদিনে রাস্তা বাদ হয়ে যাবে। রাস্তা কিছুদিন নষ্ট জায়গা, আবার কষ্ট করে এই রাস্তাগুলো রাস্তা টিকবো না, এগুলো তো 6 মাসও টিকবে না। প্রশাসন ভালো একটা ব্যবস্থা নেওয়া দরকার, লাস্টিং হয় এইভাবে কাজটা যেন করে সবাই। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হলে উন্নয়নের সুফল পাওয়ার আগেই আবারও প্রয়োজন হবে সড়ক সংস্কারের। তবে প্রকল্প বাস্তবায়নের কঠোর তদারকি নিশ্চিত করে নির্মাণ সামগ্রীর মান যাচাই করে খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। প্রতি বছর রাস্তা করা যাবে না, একবার যাতে করে অনেকদিন লাস্টিং করে। গাড়ি ঘোড়া যেমন চলে এরকম রাস্তা হচ্ছে না, রাস্তা আরো মজবুতের দরকার। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন গাজীপুর LGEDর নির্বাহী প্রকৌশলী। তবে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দীর্ঘদিন শ্রমবাজারকে কেন্দ্র করে এগিয়েছে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক। এবার প্রধানমন্ত্রীর সফর ঘিরে আলোচনার কেন্দ্রে বাণিজ্য, বিনিয়োগ এবং মুক্ত বাণিজ্য চুক্তি। সংশ্লিষ্টরা বলছেন, সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার পরিধি আরও বাড়বে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অংশীদার মালয়েশিয়া। বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় $3 বিলিয়ন বাণিজ্য হলেও এর বড় অংশই মালয়েশিয়ার অনুকূলে। বাংলাদেশ মূলত মালয়েশিয়া থেকে পাম অয়েল, জ্বালানি, রাসায়নিক পণ্য, শিল্পের কাঁচামাল ও বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধ, চামড়াজাত পণ্য রপ্তানি হয়। পাশাপাশি সিরামিক, কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির সুযোগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরে শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্য ঘাটতি কমানো এবং নতুন খাতে রপ্তানি বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
ভারত, চীন ওরা যেভাবে জব ফ্যাসিলিটিসটা পায় আমরা সেভাবে পাই না, আমাদেরকে সেভাবে তারা যোগ্য মনে করে না। এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে একটি সমঝোতা সই হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন এফটিএ কার্যকর হলে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা কমবে, ফলে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। ফ্রি ট্রেড এগ্রিমেন্টে ট্যারিফ আমাদের কমে যাবে, কিন্তু ভলিউম বাড়বে, ট্রেডের ভলিউম বাড়বে, নতুন দিগন্ত আমাদের জন্য উন্মোচন হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে এটার উপর হয়তো একটা এমওইউ হবে। এটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যদি হয়, এটা আমাদের দুই দেশের ট্রেডের জন্য খুব ভালো হবে। সফরে বাংলাদেশের উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, অবকাঠামো এবং হালাল শিল্পে বিনিয়োগের জন্য মালয়েশিয়ান উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। খুচরা বাজারে একক শলাকা সিগারেট বিক্রির সময় মূল্য রাউন্ডিংয়ের কারণে বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এর ফলে চলতি অর্থ বছরে সরকারকে 4,000 কোটি টাকা লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে পিপিআরসির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হোসেন জিল্লুর রহমান বলেন, 2026-27 অর্থ বছরের বাজেটে সিগারেট ফিল্টারের কাঁচামালের উপর নতুন কর আরোপ ইতিবাচক। তবে সিগারেটের দাম বাড়ানোর ক্ষেত্রে বাজার বাস্তবতার চেয়ে কাগজের হিসেবকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, খুচরা বাজারে বেশি দামে সিগারেট বিক্রি হলেও ডেসিমেলের চক্কর এবং কর ফাঁকির কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাবে। হোসেন জিল্লুর রহমান আরও বলেন, বাজেটে ই সিগারেট ও নিকোটিন পাউচের সংজ্ঞা দুর্বল করে এক ধরনের অফিশিয়াল রিকগনিশন দেওয়া হয়েছে, যা তরুণ সমাজকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ও আসক্তির দিকে ঠেলে দেবে। 30 জুনের আগে সরকারকে এই ভুল পদক্ষেপ সংশোধনের আহ্বান জানান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান। 4,062 কোটি টাকা সিম্পলি ডেসিমলের চক্করের কারণেই সরকার যেখানে আমরা বলছি যে রাজস্ব নাই, বাজেট কিভাবে বাস্তবায়ন করবে, এখানে জেনে শুনে রেভিনিউ লস কেন আমরা করব? ই সিগারেট নিয়ে আপনি যে ইমার্জিং প্রোডাক্টস, এটা নিয়ে সরকার একটা ভুল দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ই সিগারেটের এবং এই নিকোটিন পাউচ ইত্যাদির বিষয় হচ্ছে তরুণ সমাজের আপনার উপর একটা ভয়াবহ সংকটের এটা জায়গা আছে।